আচ্ছা, একবার ভাবুন তো, দক্ষিণ এশিয়ার কোনো এক গ্রামের শিল্পীর নিপুণ হাতে তৈরি একটা জিনিস, আর সেটা পৌঁছে যাচ্ছে হাজার হাজার মাইল দূরে ফিনল্যান্ডের কোনো এক মানুষের শপিং কার্টে। দুটো একদম আলাদা দুনিয়া, তাই না? আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব, কিভাবে ঐতিহ্য আর প্রযুক্তি মিলেমিশে এক নতুন ব্যবসার দিগন্ত খুলে দিতে পারে। চলুন শুরু করা যাক। এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে। দেখুন, হস্তশিল্প কিন্তু শুধু একটা পণ্য না, এটা একটা অঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য আর শিল্পের একটা জীবন্ত দলিল। প্রত্যেকটা হাতে তৈরি জিনিসের পেছনে একটা গল্প থাকে, একটা মানুষের ছোঁয়া থাকে, যা মেশিনে তৈরি জিনিসে পাওয়া অসম্ভব। আর এখানেই তো আসল প্রশ্নটা আসে, যে শিল্পটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, তাকে আজকের এই হাই স্পিড ডিজিটাল দুনিয়ার সাথে মেলানো যাবে কিভাবে? এই দুটোকে মেলানোই কিন্তু আসল চ্যালেঞ্জ, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, সবার আগে চলুন দেখি এই ব্যবসার ধারণাটা আসলে কতটা সম্ভাবনাময়। এর জন্য আমাদের একটু বড় ছবিটা দেখতে হবে, মানে গ্লোবাল মার্কেটের দিকে তাকাতে হবে, যেখানে এক বিশাল সুযোগ কিন্তু অপেক্ষা করছে। একবার সংখ্যাটার দিকে তাকান। ২০২৩ সালে বিশ্বজুড়ে হস্তশিল্পের বাজার ছিল প্রায় ৮৩০ বিলিয়ন মার্কিন ডলার। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না, এটা একটা বিশাল অর্থনৈতিক শক্তি যা সারা বিশ্বের লক্ষ লক্ষ কারিগরের জীবনকে সরাসরি প্রভাবিত করে। এবার এই স্লাইডটা দেখুন, এটা বেশ ইন্টারেস্টিং। এখানে বাজারের ভবিষ্যৎটা দেখানো হচ্ছে। ভাবা হচ্ছে ২০৩২ সালের মধ্যে এই বাজারটা প্রায় $১.৮ ট্রিলিয়ন পৌঁছাতে পারে, মানে প্রতি বছর প্রায় ৯.২% হারে বাড়ছে। এই বৃদ্ধিটাই প্রমাণ করে যে মানুষ এখন মেশিনে তৈরি জিনিসের চেয়ে ইউনিক হাতে তৈরি জিনিসের দিকে বেশি ঝুঁকছে। তো এই যে এত বৃদ্ধি, এর পেছনে কারণটা কি? ব্যাপারগুলো কিন্তু খুবই সহজ। যেমন খাঁটি জিনিসের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে, ই-কমার্স প্ল্যাটফর্মগুলো হাতের মুঠোয় চলে এসেছে, আর সবচেয়ে বড় কথা, মানুষ এখন জানতে চায় তারা যে জিনিসটা কিনছে সেটা কে তৈরি করেছে, কিভাবে তৈরি হয়েছে। এই সচেতনতাই বাজারটাকে বড় করছে। তো গ্লোবাল মার্কেট তো বুঝলাম, এবার চলুন একটু ফোকাসটা ছোট করে একটা নির্দিষ্ট দেশের দিকে নিয়ে যাই, ফিনল্যান্ড। প্রশ্ন হলো, এত দেশ থাকতে ফিনল্যান্ড কেন? কেন এই দেশটা এই ব্যবসার জন্য একটা আদর্শ জায়গা হতে পারে? কারণ ফিনল্যান্ডের মানুষজন, দেখুন, একদিকে যেমন টেক স্যাভি, অন্যদিকে তারা শিল্প আর নৈতিকভাবে তৈরি পণ্যের খুব কদর করে। তাদের এই মূল্যবোধগুলো দক্ষিণ এশিয়ার হস্তশিল্পের গল্পের সাথে দারুণভাবে মিলে যায়। একটা পারফেক্ট ম্যাচ, তাই না? ফিনল্যান্ডের ই-কমার্স মার্কেটটা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন সবচেয়ে বড় অংশটা হলো হবি ও অবসর, যা মোট বাজারের প্রায় ২৬%। এই যে হাতে তৈরি ইউনিক জিনিসপত্র, এগুলো কিন্তু এই ক্যাটাগরিতে একেবারে খাপে খাপ বসে যায়। আর এই সংখ্যাটা ৭৫%, এটা কি বলছে জানেন? এটা দেখাচ্ছে যে ফিনল্যান্ডের ই-কমার্স দুনিয়াটা কতটা গোছানো আর পরিণত। সেখানকার প্রায় ৭৫% ব্যবসায়ী অনলাইনে তাদের প্রোডাক্ট বিক্রি করে। মানে অনলাইন ব্যবসার জন্য একটা রেডিমেড শক্তিশালী পরিকাঠামো সেখানে তৈরি হয়েই আছে। তাহলেই সুযোগটা তো স্পষ্ট, কিন্তু শুধু সুযোগ থাকলেই তো হবে না, সেটাকে কাজে লাগাতে হবে। কিভাবে? এর জন্য দরকার একটা সলিড প্ল্যান, একটা ব্লুপ্রিন্ট। চলুন দেখি এই আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি করা যায়। এটার নাম হলো বিজনেস মডেল ক্যানভাস। এটাকে বলতে পারেন একজন বিজনেস ওনারের ম্যাপের মতো। মাত্র একটা পাতায় পুরো ব্যবসার আইডিয়াটা, তার খুঁটিনাটি সবকিছু সাজিয়ে ফেলা যায়। যে কোনো নতুন আইডিয়াকে গুছিয়ে ভাবতে এটা দারুণ সাহায্য করে। এই ক্যানভাসের সবচেয়ে জরুরি অংশটা হলো ভ্যালু প্রপোজিশন। সহজ কথায়, আপনার প্রোডাক্টে এমন কি আছে যা অন্যদের নেই? হস্তশিল্পের ক্ষেত্রে উত্তরটা খুব সহজ, এর খাঁটিত্ব, এর সাংস্কৃতিক ঐতিহ্য আর এর পেছনের নৈতিক গল্পটা। এটাই এর আসল ভ্যালু। এরপর ঠিক করতে হবে এই জিনিসগুলো কিনবে কারা, মানে আমাদের কাস্টমার কারা। এখানে টার্গেট করা হচ্ছে ফিনল্যান্ডের ২০ থেকে ৬০ বছর বয়সী সেই সব মানুষদের যারা গতানুগতিক জিনিসের চেয়ে একটা ইউনিক ডিজাইন, একটা সুন্দর গল্প আর নৈতিকভাবে তৈরি পণ্যকে বেশি গুরুত্ব দেন। বেশ, প্ল্যান তো রেডি। এবার চলুন দেখি ফিনল্যান্ডে একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে গেলে আসলে কি করতে হয়, মানে একদম প্র্যাকটিক্যাল স্টেপগুলো কি। প্রক্রিয়াটা কিন্তু বেশ গোছানো। প্রথম কাজ হলো ফিনিশ ট্রেড রেজিস্টারে আপনার ব্যবসার নাম রেজিস্টার করা। তারপর বাধ্যতামূলক পেনশন ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা। এরপর আমদানির জন্য কাস্টমস ক্লিয়ারেন্সের ব্যবস্থা করা। আর ফাইনালি একটা কর্পোরেট ব্যাংক অ্যাকাউন্ট খোলা। এই ৪টে ধাপ পার করলেই আপনার ব্যবসার আইনি দিকটা একদম তৈরি। আইনি দিকটা তো গেল, এবার আসি টেকনিক্যাল পার্টে।
ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেস আর কমার্সের মতো প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয়। পেমেন্টের জন্য এমন সিস্টেম রাখতে হবে যা ভিসা কার্ড সাপোর্ট করে, কারণ ওখানকার প্রায় 96% ব্যবসায়ী এটা ব্যবহার করে। আর ডেলিভারির জন্য তো পোস্টই আছেই, যারা মার্কেটের অর্ধেকেরও বেশি ডেলিভারি সামলায়। এখন কথা হলো, বাজারে তো আরও বড় বড় প্লেয়ার আছে, তাদের ভিড়ে একটা নতুন ছোট ব্যবসা কিভাবে জায়গা করে নেবে? এটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, তাই না? ফিনল্যান্ডের মার্কেটে জ্যালান্ডো, verkkoppar.com বা H&M এর মতো বড় বড় কোম্পানি আছে। তারা বিশাল পরিমাণে পণ্য বিক্রি করে, তাদের অনেক ক্ষমতা। তাদের সাথে পাল্লা দেওয়াটা তো সহজ কথা না। তাহলে উপায়টা কি? উপায়টা লুকিয়ে আছে একটা ছোট্ট শব্দে, অথেন্টিসিটি বা খাঁটিত্ব। এটাই হলো এই ব্যবসার সবচেয়ে বড় শক্তি, যা বড় কোম্পানিগুলোর নেই। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একদম পরিষ্কার হয়ে যাবে। একদিকে বড় কোম্পানিগুলো ফোকাস করে অনেক বেশি পরিমাণে এবং কম দামে পণ্য বিক্রির ওপর, আর অন্যদিকে একটা ছোট হস্তশিল্পের দোকান ফোকাস করে প্রত্যেকটা জিনিসের পেছনের গল্প, তার ইউনিকনেস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর। এই মানবিক সংযোগটাই তাকে আলাদা করে তোলে, যা বড় কোম্পানিগুলো সহজে নকল করতে পারে না। তাহলে সবকিছুর শেষে প্রশ্নটা এটাই দাঁড়ায়, এই যে ব্যবসার মডেলটা, যা দুটো আলাদা বিশ্বকে এক করছে, যা ব্যক্তিগত আর উদ্দেশ্যপূর্ণ, এটাই কি তাহলে বাণিজ্যের ভবিষ্যৎ, যেখানে ব্যবসা মানে শুধু লাভক্ষতি নয়, বরং সংস্কৃতি আর মানুষের মধ্যে একটা সেতু তৈরি করা? ব্যাপারটা ভাবার মতো, তাই না?